নারায়ণগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় মামলা, স্বৈরাচারী হাসিনা, শামীম ওসমান, ওবায়দুল কাদের সহ আসামি ৬২ জন। সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জমি দখলের অভিযোগ, উদ্ধারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা। ঝিনাইদহে সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট, বেসরকারি হাসপাতাল ক্লিনিকে যেতে হচ্ছে গর্ভবতী মায়েদের, বাড়ছে মাতৃমৃত্যু। ভারতে চিকিৎসক ধর্ষণের ঘটনায় এবার স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ঘোষণা বিজেপির, বিক্ষোভে বিশৃঙ্খলার চেষ্টা, আটক 2। এবং ইপিএল এ জয় দিয়ে শুরু ম্যান সিটির, মৌসুমের শুরুটা ভালো হলো না এমবাপ্পের, লা লিগায় হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। দর্শক সংবাদ শিরোনামে যেমনটি আপনাদেরকে জানাবার চেষ্টা করছিলাম যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৬২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাত ১২টার দিকে মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু। পুলিশ জানান, গত ২১ জুলাই আসামিরা রাস্তায় অবস্থানরত ছাত্র জনতার উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতির সৃষ্টি করে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ও মারধর করেন। তখন মিলন মাছের আড়ত থেকে বাড়ি ফেরার পথে বুকে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো অ্যাক্টিভ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মিলনকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজারে শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে। 7 বারের স্থানীয় সংসদ সদস্য বাগান করার নামে দখল করছেন সংরক্ষিত এই বনের জমি। সব জেনেও চুপ থাকতে বাধ্য ছিল বন বিভাগ। বনের জমি দখলের বিষয়টি যাচাইয়ে গোয়েন্দা সংস্থা সহ প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল। সহকর্মী সালে এলাহি কুঠির পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। বনের জমি দখল করায় এবার সামনে এলো সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নাম। মৌলভীবাজার 4 আসনের 7 বারের এই সংসদ সদস্য ক্ষমতার ছোঁয়া পেয়ে হয়ে ওঠেন প্রতাপশালী। প্রভাব কাজে লাগিয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া সংরক্ষিত বনে চা বাগান করার জন্য জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। 6 বছর আগে মাত্র 11 লাখ টাকার বিনিময়ে 4 একরের বেশি জমি কিনে নেন আব্দুস শহীদ। দেশ টিভির অনুসন্ধানে জানা গেছে, সাবেরি টি প্লান্টেশনে জায়গার পরিমাণ 10 একরের বেশি। 10 একর জমি কিভাবে হলো এমন কোনো তথ্য সাব রেজিস্ট্রার অফিসে পাওয়া যায়নি। ক্ষমতার জোরে বনের জমি গিলে খাওয়ায় বন হারাচ্ছে বৈচিত্র্য, হুমকির মুখে বন্যপ্রাণীরা। সবকিছু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিকদের। ক্ষমতার অপব্যবহার করে মৌলভীবাজারের পাহাড় দখল, জলমহাল, বালুমহাল দখল করে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য দিয়ে এবং রাষ্ট্রীয় ভাবে তার উদ্ধার কাজ সম্পন্ন করার আহ্বান জানাই। ক্ষমতার কাছাকাছি এসে অনেকেই অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভীষণ জরুরি। বিগত দিনগুলিতে যে ক্ষমতার অপব্যবহার হয়েছে, মিসইউজ অফ পাওয়ার অলওয়েজ নিন্দনীয়, গৃহীত, সমর্থনযোগ্য তো নয়। এই ক্ষমতার অপব্যবহার করে যারা যেখানেই তারা সম্পত্তির লুণ্ঠন করেছেন, এগুলার তদন্ত করে বিচার হওয়া উচিত। আব্দুস শহীদ দীর্ঘদিন ক্ষমতায় থেকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব, মনমতো গড়েছেন নিজের সাম্রাজ্য। স্বৈরাচার হাসিনা পলায়নের আগেই পরিস্থিতি টের পেয়ে সপরিবারে দেশ ত্যাগ করেন সাবেক এই কৃষিমন্ত্রী। নিউজ ডেস্ক, দেশ টিভি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের সত্যতা পাওয়ায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার বিকেলে দুদক সচিব খুরশেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন। জানান, সাবেক মন্ত্রী কামাল, এমপি নিজাম হাজারীর বিরুদ্ধেও অনুসন্ধান করবেন তারা। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত থাকছে।
সম্প্রতি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশন দুদকে। অভিযোগের বিষয়ে কমিশন অনুসন্ধানের অনুমতি দিয়েছে উল্লেখ করে দুদক সচিব খুরশিদা ইয়াসমিন জানান, গঠন করা হচ্ছে তদন্ত টিম। হারুনার রশিদ সাবেক ডিবি প্রধান, ডিএমপি, তার বিরুদ্ধেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায়। সেই অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য আমাদের দুদকে কার্যক্রম চলমান ছিল। সেই কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এর সত্যতা পাওয়া গেছে এবং তার ভিত্তিতেই আমাদের কমিশন কর্তৃক বিষয়টি অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় সিন্ডিকেট করে জনশক্তি রপ্তানির নামে 20,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে বলেও জানান তিনি। মালয়েশিয়ায় শ্রমবাজার চক্রে ঢুকে রমরমা ব্যবসা সংক্রান্ত অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কর্তৃক অনুসন্ধানের কার্যক্রম শুরু হয়েছে। মালয়েশিয়া সিন্ডিকেট চক্রে ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি, একই জেলার 3 আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী সহ অনেকের নাম এসেছে বলেও জানায় দুদক। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চাকরি ফিরে পাওয়ার নির্বাহী আদেশ জারির এক দফা দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে আমরণ, অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুতরা। এতে ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের অভিযোগ, স্বৈরাচার সরকারের অন্যায় আদেশ না মানায় তাদের নামে দেয়া হয়েছে বিভাগীয় মামলাও। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পাওয়ার এক দফা দাবিতে আমরণ, অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে অসুস্থ হয়ে পড়ে অনেকে। পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে সড়ক বন্ধ করে দিলে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আন্দোলনকারীরা বলছেন, সরকারের অনৈতিক হুকুম না মানায় চাকরি হারিয়েছেন অনেকে। স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আদেশ অমান্য করার কারণে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বেনজিদের কথার বিপরীতে যারাই গেছে তাদেরকে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগে চাকরিচ্যুত করেছেন। সাইদি সাহেব মারা গেছে, ইন্ডিয়া নিলে কেন পড়লাম, সেই জন্য। ফেসবুকে করা কমেন্টের কারণেও কারো কারো চাকরি গেছে বলে দাবি করেন তারা। অন্যায় আদেশগুলো মানে নাই, তাদেরকে ডেকে এনে হয়তো সামান্য ফেসবুকে লেখা লেখছে কেন, এইসব কারণে পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তো বেনজির স্যার বলছিলেন যে করোনা কোনো পুলিশ সদস্য মারা গেলে লাশ বাড়িতে যাবে না। এই পোস্টটা আমি আমার সোশ্যাল মিডিয়া, আমার ফেসবুক আইডিতে করার ফলে আমাকে চাকরিচ্যুত করা হয়। বিরোধী মত পোষণ করায় বিভাগীয় ও ফৌজদারি মামলা করা হয় বলেও জানান ভুক্তভোগীরা। আমার একদিন জেল হয়েছে না, আমার কোনো পানিশমেন্ট হয়েছে না, কিন্তু বিভাগীয় মামলাটা দিয়ে আমার বাঁচপাটা দিল, আমার মিথ্যা একটা দিয়ে আমার বাঁচপাটা দিল। আমি এই কলঙ্ক নিয়ে এলাকার ভিতরে থাকতে পারি না। যারা অসাধু পুলিশ কর্মকর্তা তাদের অন্যায় আদেশ না মানায় তারা আমার উপর ক্ষিপ্ত হয় এবং পরবর্তীতে আমাকে স্বেচ্ছায় অব্যাহতিতে চাপ প্রয়োগ করে। যদি আমি স্বেচ্ছা অব্যাহতি না দেই তাহলে আমাকে গুম খুনের হুমকি দেয়। এক পর্যায়ে আলোচনার জন্য আন্দোলনকারীদের 4 প্রতিনিধিকে পুলিশ হেডকোয়ার্টার্সের ভেতরে ডেকে নেওয়া হয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 20 থেকে 25 জন শিক্ষার্থী নিয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও পরে গণহারে যোগ দেয় স্থানীয় শিক্ষার্থীরা। ছাত্রলীগের অস্ত্রের মহড়া ও নির্যাতনের মুখে আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠে তারা। ককটেল, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, গুলি, মৃত্যু মিছিলে এসেছে নতুন বিজয়। তাই দুঃসময় কাটিয়ে সুন্দর দেশ গড়তে সব অপশক্তিকে দমনের কথা জানান স্থানীয় সমন্বয়করা। কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা ফ্রোজের ডেস্ক রিপোর্ট। টিয়ারশেলের ঝাঁঝালো ধোঁয়া, লাশের সারি, প্রতিবাদী শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত রাজপথ, মিছিলে স্লোগানে প্রকম্পিত আকাশ, ধাওয়া পাল্টা ধাওয়ায় ভয়াল চারপাশ। সব মিলিয়ে কুমিল্লায় চরম অরাজক পরিস্থিতি বিরাজ করে পুরো আন্দোলন জুড়েই। সারা দেশের মতো 1 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 20-25 জন শিক্ষার্থী আন্দোলন শুরু করে। পরে গণহারে যোগ দেয় শিক্ষার্থীরা। কোটার অভিশাপ, মুক্তিযুদ্ধ চেতনা নামে চেতনার যে ব্যবসা,
এটা অন্তত আমরা বন্ধ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের চূড়ান্ত প্রত্যাশা কিন্তু প্রথম থেকেই ছিল যে অন্তত এটা থেকে যদি বাংলাদেশিদেরকে মুক্ত করতে পারি, হয়তো এটার পথ ধরেই আমরা স্বাধীনতা লাভ করতে পারবো। ছাত্রলীগের অস্ত্রের মহড়া ও নির্যাতনে ঐক্যবদ্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্রদের বিক্ষোভ বহিরাগত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে আন্দোলন রূপ নেয় দাবানলে। অনেকে আমাদের ছোট ভাইদেরকে অনেককে ধরে ফরহাদ কাউসার সহ বঙ্গবন্ধু হলে ফরহাদ কাউসারকে মারছে শেখ হাসিনা হলের সামনে, এরকম অনেক অসংখ্য স্টুডেন্টকে মারছে, কেউ ভয়ে নামও প্রকাশ করতে পারতেছে না এমন পরিস্থিতিতে। তখন সকল হলের সকল অন্যান্য যারা মেসে থাকে তারাও একটা প্রতিক্রিয়া জানাইছে। এই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী হয়েছে আমাদের আন্দোলনটা আস্তে আস্তে আর বেগবান হচ্ছিল। সারা বাংলাদেশে সর্বপ্রথম কুমিল্লায় আঘাত খাইছে পুলিশের এবং ছাত্রলীগের পেদাত্তা বাহিনীর মাধ্যমে। এই যে গুলিও করছে প্রথম কুমিল্লা থেকে, তার মানে হচ্ছে বাংলাদেশের যে বর্তমান স্বাধীনতার সূত্রপাত কিন্তু কুমিল্লা থেকে হয়েছে, যে আমাদের ছাত্র আন্দোলন চত্বর থেকে। সুন্দর বাংলাদেশের প্রত্যাশা জানিয়ে সমন্বয়করা বলেন, সব অপশক্তিকে শক্ত হাতে দমন করতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝিনাইদহের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। গর্ভবতী মায়েদের বাধ্য হয়েই যেতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে, কিন্তু যথাযথ স্বাস্থ্য সেবা না পাওয়ায় বাড়ছে প্রসূতি মায়ের মৃত্যু। মেহেদী হাসান সবুজের তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট চিকিৎসকের পদ আছে 246টি। এর মধ্যে 126 জন চিকিৎসক থাকলেও শূন্য রয়েছে 120 পদ। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরা ছুটছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে, আর এর সুযোগ নিচ্ছেন বেশ কিছু ক্লিনিক মালিক। হাসপাতালে যায়নি, ডাক্তাররা থাকে না, সেরকম বিরাজ করে না, দেখে না, তো যায় না, ডাক্তার পাওয়া যায় না। হাসপাতালে কেন যায় না, সময় মতো ডাক্তার পাওয়া যায় না, থাকে না, ধরেন রোগী খারাপ হয়ে যায়, এই জন্য আমরা ক্লিনিকে আসি। উপজেলার অধিকাংশ হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ না থাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 3 মাসে জেলা জুড়ে থাকা বিভিন্ন ক্লিনিকে মৃত্যু হয়েছে 14 প্রসূতির। এর মধ্যে ঝিনাইদহ সদরে 8, কালীগঞ্জে 2, শৈলকুপায় 3 ও মহেশপুরে 1 প্রসূতি মারা গেছে। চিকিৎসক সংকট থাকায় স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ আর জরুরি বিভাগ যেহেতু 24 ঘন্টা এটা জরুরি হিসাবে এটা খোলা রাখতেই হয়। এটার জন্য হচ্ছে আমাদের ডাক্তারদের যে কয়জন ডাক্তার আছে এই কয়জন ডাক্তারদের পক্ষে এই সেবাটা নিশ্চিত করা আমাদের পক্ষে কষ্টকর। এদিকে ঝিনাইদহ সিভিল সার্জন জানান, প্রসূতির মৃত্যুর হার কমাতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। এই জেলার যতজন গাইনি কনসালটেন্ট আছেন, অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট আছে, তাদের সাথে আমি বসেছি এবং পাশাপাশি যখন এতগুলো প্রসূতি মা মারা গেল, এখানে যে ড্রাগের সহকারী পরিচালক আছে উনি প্রত্যেকটা ক্লিনিক থেকে বিভিন্ন ড্রাগের স্যাম্পল নিয়ে এটা উনি ঢাকায় পাঠিয়েছে। জেলার 6 উপজেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিকের সংখ্যা 180টি, এর মধ্যে অনুমোদনহীন 12টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাবনাতে অনলাইন জুয়ার রমরমা ব্যবসা। স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতায় তরুণ ও প্রবাসীরা জড়িয়ে পড়েছে এই ভয়াবহ ফাঁদে। জুয়ার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়েছে চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। সাধারণ মানুষকে সর্বশান্ত করার এমন কার্যক্রম প্রকাশ্যে চললেও তৎপরতা নেই আইনশৃঙ্খলা বাহিনীর। এসে আসাদের তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। লোভে পড়ে তরুণরা আসক্ত হচ্ছে জুয়ায়। এমনই ঘটনা ঘটেছে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। ক্রিকেট প্রেমী রাসেলকে টার্গেট করে বেটিং সাইটের এজেন্ট মোহাম্মদ আলী জীবন। গত 2 বছরে কিশোর রাসেলকে প্রলুব্ধ করে কয়েক লাখ টাকা জুয়ার বিনিয়োগ করিয়েছে জীবন। বাজিতে হেরে রাসেল এখন 2 লাখ টাকার ঋণী। টাকা শোধে জীবনের পরামর্শে রাসেল চুরি করে মায়ের গয়না। মে মাসে সুজানগর বাজারের কর্মকার জুয়েলার্সে গয়না বন্ধক রেখে চড়া সুদে ঋণ নেয় 1 লাখ টাকা। বললো যে তুমি তো IPL ম্যাচ বোঝো। আমি বললাম যে আজকে হায়দ্রাবাদ জিতবে, মানে এরকম আমি বলছিলাম। বলার পরে তা বললো যে এখানে তো টাকা পাওয়া যায়, তুমি কি করো, এখানে 500 টাকা লাগাইলে তুমি 1000 বা যখন যেরকম অনেক টাকাই পাওয়া যায়, তুমি ম্যাচ ধরতে পারলে। রায়পুরে কৃষ্ণ কর্মকার আসছিল, আমাকে ওই পাঠাইছিল 1 লাখ টাকা আমি বন্ধক রাখছিলাম। আমাদের সমিতিতে রাখা আছে।
এটা রাসেল নামে। মানসিক চাপ ও অনুশোচনায় মাকে গয়না চুরির কথা জানিয়ে দেয় রাসেল। তথ্য প্রমাণ সহ এজেন্ট জীবনের বিরুদ্ধে সুজানগর থানায় অভিযোগ করে রাসেলের পরিবার। তবে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমি এলাকা থেকে কোনো সহায়তা পাইনি। আমি গিয়েছিলাম আইনের মাধ্যমে, আইনের মাধ্যমে যায় আমি কোনো সহায়তা পাবো, কিন্তু আমি আইনের মাধ্যমে যাও সহায়তা পাইনি। স্থানীয়রা জানান, নাজিরগঞ্জ ইউনিয়নে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রকাশ্যে সক্রিয় অন্তত 10 জন অনলাইন জুয়ার এজেন্ট। আমরা এই খেলার মানে ঘোর বিরোধী এবং তার প্রতিকার চাই। আর এই তদন্তটা পুলিশই ভালো জানে কি হবে, এটা পুলিশই প্রতিকার করতে পারে। যত টাকা লাগাবে তার চাইতে 2 গুণ দিবে, 3 গুণ দিবে, 4 গুণ দিবে, 5 গুণ দিবে। কোমলমতি যারা স্কুলগামী ছেলেমেয়েরা যাদের লেখাপড়া করার দায়িত্ব, তারা সেই দিকে ধাবিত না হয়ে অন্যদিকে ডাইভার্ট হচ্ছে। এখানে বসাইছি, ওর বসাতে আমার সাইডে অন্য ব্যবসা আছে, আমি ওই ব্যবসায় গেছি, এখান থেকে আমার তো শেষ করছে আর ইগারও শেষ করছে। এদিকে টাকা লেনদেনের প্রমাণ থাকলেও জুয়া পরিচালনায় যুক্ত নন দাবি এজেন্ট জীবনের। পুরোটা ফাঁসানো হয়েছে, আমি কোনো জুয়ার সঙ্গে জড়িত না। বিশেষ করে হচ্ছে আমি ওইদিকে আমার কালেকশন আছে, যে কোনোভাবে মানে পরিচিত এইভাবেই। তদন্তে প্রমাণ পেলে অভিযুক্ত জুয়ারুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমাদের থানায় এরকম অভিযোগ তেমন আসে না, তবে একটি অভিযোগ আমরা পেয়েছি, সেটা আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। যদি আমরা সুনির্দিষ্ট এ ধরনের কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই আমরা সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জুয়ার এজেন্টদের আগ্রাসন রুখতে প্রশাসনের হস্তক্ষেপ চান সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। উজানের পানির চাপে ভোলার মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের অন্তত 15টি গ্রাম। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, আমি দর্শককে যেমনটি বলছিলাম যে উজানের পানির চাপে আসলে নিম্নাঞ্চলের অন্তত 15টি গ্রাম আসলে প্লাবিত হয়েছে। 15টির বাদে আরো নতুন কোনো গ্রাম কি প্লাবিত হয়েছে কিনা, কি তথ্য আছে নতুন করে আপনার কাছে? দেখুন জ্যোতি, এখন যে অবস্থা বিরাজ করছে, বলা যায় যে যেহেতু লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত বেড়েছে এবং সকাল থেকে এখন পর্যন্ত 64 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং মেঘনার যে পানি, উজান থেকে নেমে আসা পানি এবং পূর্ণিমার ঢল, এই দুই কারণে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং আজকে পর্যন্ত মেঘনার পানি বিপদসীমার বলা যায় যে 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হয়েছে এবং আমরা দেখেছি গতকালকেও যে উপকূলের বিস্তীর্ণ যেগুলো রয়েছে বাঁধের বাইরে, সেই সমস্ত গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং যদি এই পানির পরিমাণ আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে বলা যায় যে আরও নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ যেগুলো বাঁধের বাইরে রয়েছে গ্রাম এবং যেগুলো নিচু এলাকা রয়েছে, এই সমস্ত গ্রামগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আমার কথা হয়েছে, তিনি যেমনটি বলছিলেন, তিনি বলছিলেন যে উজানের পানির চাপ এতই বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে পূর্ণিমার যে এই দুইটি কারণে এখনকার যে অবস্থা, এই পানি বৃদ্ধির অন্যতম কারণ এবং তারা বলছিল এর ফলে বেড়িবাঁধ, যেহেতু উপকূলে যে সমস্ত বেড়িবাঁধ রয়েছে সেগুলো অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। এখন পর্যন্ত যদিও বেড়িবাঁধের কোনো ক্ষতি হয়নি, তবে তারা বিষয়টি মনিটরিং করছে এবং একই সাথে তারা বলছিল যে এই সমস্ত এলাকায় যেহেতু পানি প্রবেশ করছে, বিকল্প বেড়িবাঁধের চিন্তাও কিন্তু তারা করছেন এবং আমি আজকে সকাল থেকেও ঘুরেছি উপকূলের বিভিন্ন গ্রামে এবং মানুষদের সাথে কথা বলেছি। পানিবন্দী মানুষ বলছিল তাদের দুঃখ দুর্দশার কথা, পানিতে রাস্তাঘাট সহ ঘর প্লাবিত হওয়ার ফলে তারা অনেকেই দুর্ভোগে পড়েছেন, অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না, অনেকে আবার রান্নাঘরের চুলো কিন্তু জ্বলছে না। তো এই অবস্থায় বারবারই কিন্তু এলাকার মানুষজন একটি দাবি তুলছিল। আমি এখন রয়েছি ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে, এখানকেও 60টি গ্রাম এখানকার প্লাবিত রয়েছে এবং এখানকার মানুষ কিন্তু বারবারই বলছিল যাতে তাদের বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়া হয়, তাহলে তাদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশেষ করে বর্ষা মৌসুমে, সেই দুর্ভোগ থেকে তারা কিছুটা হলো লাঘব হবে। তো যদি এখন বলা যায় যে যদি পানির উচ্চতা বা পানি যে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে এটি যদি আরও বেড়ে যায় সেক্ষেত্রে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। তো এ ছিল আমার কাছে যে পানি বৃদ্ধির ফলে যে নিচু এলাকা প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। জ্যোতি, সহকর্মী ছোটন শাহ যুক্ত ছিলেন ভোলা থেকে। দেখছেন সংবাদ সকাল।
এবার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় স্বাস্থ্য ভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছে বিজেপি। একই সঙ্গে সপ্তাহব্যাপী কর্মসূচির ডাকও দিয়েছে দলটি। বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 2 জনকে আটকের খবর পাওয়া গেছে। এদিকে দেশ জুড়ে চলমান বিক্ষোভে 10 লাখের বেশি চিকিৎসক অংশ নিয়েছে বলে জানায় ভারতীয় একাধিক গণমাধ্যম। আরো জানাচ্ছেন আফরিন মৌ। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো ভারত জুড়ে বিক্ষোভ চলছে। প্লাকার্ড হাতে রাজপথে লাখো মানুষ। এরই মধ্যে 10 লাখের বেশি চিকিৎসক বিক্ষোভে অংশ নিয়েছেন। দেশের সবচেয়ে বড় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়া এন মেডিকেল অ্যাসোসিয়েশনও যোগ দিয়েছে প্রতিবাদ বিক্ষোভে। এছাড়াও রোববার বিচার চেয়ে শত শত বিক্ষুব্ধ চিকিৎসক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাইরে জড়ো হন। এখন শুধু চিকিৎসকই নয়, একাত্মতা প্রকাশ করে পশ্চিমবঙ্গের 2 বৃহত্তম ফুটবল ক্লাবের হাজার হাজার সমর্থকও বিক্ষোভে অংশ নিয়েছেন। As a citizen of India, I am protesting against this heinous crime. It is happening everywhere, all across, but mostly in West Bengal. Protesting against that heinous crime so that the actual criminals are arrested. পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিধাননগরে 163 ধারা অমান্য করে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। এছাড়া হাসপাতালের আশপাশের এলাকায় 7 দিনের জন্য গণজামায়াত নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। এর মধ্যেই একদল বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এই অবস্থায় রোববার ইস্ট বেঙ্গল ও মোহনবাগানে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানানো হয়। এদিকে পশ্চিমবঙ্গের চলমান পরিস্থিতিতে যখন চাপের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই ধারাবাহিকভাবে রাজপথে নামার ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। রোববার সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় বিচার চেয়ে আগামী বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন ঘেরাও করার ডাক দিয়েছে বিজেপি। অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলা শুনবেন বলেও জানানো হয়। প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে চলতি সপ্তাহে মামলার শুনানির কথা রয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।